হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাসেস ওয়ার্ল্ড অফ এনসিইআরটি। আজকের ক্লাসে আমরা ডেসক্রাইব করব জিন পিয়াজের খুবই একটা ফেমাস থিওরি, যেটাকে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। সেটা নিয়ে কগনিটিভ ডেভেলপমেন্ট কি এবং এর মাধ্যমে জিন পিয়াজে কিভাবে একটা বাচ্চার ডেভেলপমেন্টের স্টেজগুলিকে ডিভাইড করেছেন সেটাই আমরা জানবো। আপনারা যারা টেট এক্সাম দিচ্ছেন বা টিচিং এক্সামের জন্য প্রিপেয়ার করছেন তাদের জন্য জিন পিয়াজের এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট। জিন পিয়াজেস থিওরি অফ চাইল্ড ডেভেলপমেন্ট, অলসো নোন অ্যাজ দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, বলা হচ্ছে যে জিন পিয়াজে যে চাইল্ড ডেভেলপমেন্ট থিওরিটা দিয়েছেন সেটাকে সাধারণত কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি হিসাবেই জানা যায়। ইজ এ কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং হাউ চিলড্রেন অ্যাকোয়ার নলেজ। এটা এমন একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক যেটার দ্বারা আমরা জানতে পারি যে বাচ্চারা কিভাবে নলেজ অ্যাকোয়ার করে। বাচ্চাদের বিভিন্ন বয়সে আমরা দেখি তাদের বৌদ্ধিক যে ক্ষমতাটা এটা আস্তে আস্তে বাড়ে। একটা 2 বছরের বাচ্চা যেটা বুঝে 3 বছরের বাচ্চা আরেকটু বেশি বুঝে। তো এরকম যে একটার পর একটা স্টেজেস যখন তারা পেরুতে থাকে তখন কিভাবে তাদের নলেজটা অ্যাকোয়ার করে বিভিন্ন স্টেজে, সেটাকেই জিন পিয়াজে চাইল্ড ডেভেলপমেন্ট থিওরির মাধ্যমে প্রকাশ করেছেন। আর উনার থিওরিটার নাম হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, যেটাকে উনি 4টা স্টেজে ডিভাইড করেছেন। আজকের এই ক্লাসে আমরা এই 4টা স্টেজই খুব ভালো করে ডেসক্রাইব করব। Piaget posited that children go through a series of stages of cognitive development, each characterized by different abilities and ways of thinking. এখানে থিঙ্কিং এর আগে একটা 1 লেখা এসেছে বাই টাইপিং মিস্টেক, এখানে শুধু থিঙ্কিং হবে। সিরিজ অফ স্টেজেস কগনিটিভ ডেভেলপমেন্ট, ইচ ক্যারেক্টারাইজড বাই ডিফারেন্ট অ্যাবিলিটিস। তো বলছে যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির যে বিভিন্ন স্টেজগুলি আছে, বিভিন্ন স্টেজের মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটিস হয়। এক একটা স্টেজের বৈশিষ্ট্য আলাদা, চরিত্র আলাদা, চারিত্রিক গুণাবলী আলাদা। আমরা আজকের ক্লাসের মধ্যে দেখব কোন স্টেজে বাচ্চারা কি ধরনের চরিত্রের অধিকারী হয়ে থাকে। নেক্সট, স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্ট জিনিসটাকে আমরা বুঝলাম যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা কে দিয়েছেন আমরা জানলাম, জিন পিয়াজে। আর উনার ফেমাস থিওরি যেটা দিয়ে উনি বাচ্চাদের বৌদ্ধিক বিকাশকে ডেসক্রাইব করেছেন 4টা ভাগে। এই ভাগগুলি এখন আমরা দেখব। তো স্টেজের মধ্যে সব থেকে প্রথম যে স্টেজটা আসছে এটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজে উনি বলেছেন যে বার্থ টু 2 ইয়ার্স, মানে জন্মের পর থেকে 2 বছর বয়স অবধি বাচ্চারা যেই স্টেজের মধ্যে থাকে, জিন পিয়াজের মতানুযায়ী এই স্টেজটাকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। কিরকম এই স্টেজের বৈশিষ্ট্যগুলি কি চলুন দেখা যাক। ডিউরিং দিস স্টেজ ইনফ্যান্ট লার্ন অ্যাবাউট ওয়ার্ল্ড থ্রু দেয়ার সেন্সেস অ্যান্ড অ্যাকশনস। বলছে যে জন্মের পর থেকে 2 বছর বয়স অবধি বাচ্চাদের হাত পা ততটা চলে না, ঠিক আছে? তো তারা কি করে, ডিউরিং দিস স্টেজ ইনফ্যান্টস লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, তারা ওয়ার্ল্ডের বিভিন্ন জিনিস সম্পর্কে সবকিছু সম্পর্কে জানতে পারে তাদের সেন্স দিয়ে অ্যান্ড অ্যাকশন দিয়ে। অ্যাকশন কিরকম অ্যাকশন, যেমন তাদের খুব খিদা পেয়েছে, খিদা লাগলে তারা কি করবে, কান্না শুরু করবে, এটা হচ্ছে তাদের অ্যাকশন। তারা মুখে বলতে পারে না, তারা কান্না দিয়ে বুঝায় যে আমার খিদা পেয়েছে বা আমার কোনো একটা অসুস্থতা আছে। যেমন ভিজা বিছানার মধ্যে ঘুমিয়ে থাকলে তারা কান্না শুরু করে। এরকম ভাবে তারা তাদের সেন্স দিয়ে তারা বুঝায় আর অ্যাকশন দিয়ে বড়দেরকে বুঝায় যে কি কি প্রবলেম, বা তাদের ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে তাদের অ্যাকশন অ্যান্ড সেন্স। আবার আরেকটা সময় আমি দেখি যে বাচ্চা যারা থাকে 0 থেকে 2 ইয়ার্স পর্যন্ত যেসব বাচ্চারা থাকে, তারা মা বা বাবা বা ফ্যামিলির মানুষের বাইরে যদি অন্য কারোর কোলে যায় তখন খুব কান্না শুরু করে দেয়। কিরকমভাবে, তারা সেন্স করতে পারে যে এটা আমার পরিচিত কেউ না। তো তখন তাদের মুখে ভাষা থাকে না, তারা বলতে পারে না, তারা কি করে তাদের সেন্স দিয়ে আর অ্যাকশন দিয়ে সমাজের সাথে অ্যাকচুয়ালি কথোপকথন চালিয়ে যায়। They developed object permanence, the understanding that objects continue to exist even when they cannot be seen. They developed object permanence. তারা কি করে ওই সময়ের মধ্যে 0 থেকে 2 ইয়ার্স পর্যন্ত তারা অবজেক্ট পার্মানেন্স, মানে কোনো একটা জিনিস
ওদের সামনে থাকলে তারা ভাবে যে হ্যাঁ এটা আছে। এবার যদি না থাকে তখন তারা মনে করে যে না, দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট অবজেক্ট কন্টিনিউ টু এক্সিস্ট, ভাবে না না আছে, এটা না থাকলেও ভাবে আছে। এক্সিস্ট ইভেন ওয়েন দে ক্যান নট বি সিন, যখন এটাকে দেখা যায় না তখনও তারা ভাবে যে হ্যাঁ এটা আছে। তো এরকম একটা থিঙ্কিং ওই লেভেলে কাজ করে। কোন লেভেলটা? সেন্সরি মোটর স্টেজে। নেক্সট যে স্টেজটা আছে এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, 2 to 7 ইয়ার্স। 2 বছর বয়স থেকে 7 বছর বয়স অবধি যেই স্টেজটাকে উনি বাচ্চাদেরকে ডিভাইড করেছেন, এই স্টেজটাকে বলা হয় প্রি অপারেশনাল স্টেজ। নাম থেকেই বোঝা যাচ্ছে প্রি অপারেশন মানে অপারেশন হওয়ার আগ। অপারেশন মানে কি হচ্ছে? টোটাল অ্যাকশন। বাচ্চারা টোটাল অ্যাক্টিভ হওয়ার আগের যে মুহূর্তটা, এটা হচ্ছে 2 থেকে 7 বছর বয়স অবধি। ইন দিস স্টেজ চিলড্রেন বিগিন টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিঙ্ক সিম্বলিক্যালি। ইন দিস স্টেজ, এই বয়সটার মধ্যে কি হয়? 2 বছরের বাচ্চারা একটু একটু করে কথা বলা শিখে। চিলড্রেন বিগিন টু ইউজ ল্যাঙ্গুয়েজ, তারা ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে। অ্যান্ড থিঙ্ক সিম্বলিক্যালি, সব কিছুকে কি করে তারা? সিম্বলিক্যালি শেখা শুরু করে, জিনিসগুলিকে ভাবতে শুরু করে। সিম্বলিক্যালি কীরকম? যেমন দেখবে একটা 3 বছরের বাচ্চাকে যখন একটা প্রি প্রাইমারি স্কুলে পাঠানো হয়, স্কুলে অনেক খেলনা থাকে, লাল একটা বল দিয়ে বাচ্চাটাকে বোঝানো হয় যে এটা লাল কালার। অ্যাপেল দেখিয়ে বলা হয় যে এটাকে অ্যাপেল বলা হয়। মানে সিম্বলিক্যালি তারা মনে করতে পারে যে জিনিসটা তারা শিখছে, থিঙ্কিং করছে, এটা কোনো একটা সিম্বল থাকতে হবে সামনে, কোনো একটা জিনিসের সাথে যদি লিঙ্ক করে পড়াও তাহলেই তাদের মনে থাকবে। তো এই 2 থেকে 7 বছরের বাচ্চারা কি করে? থিঙ্কিংটা থাকে তাদের সিম্বলিক্যাল, বাট দেয়ার থিঙ্কিং ইজ স্টিল ইনটুইটিভ অ্যান্ড ইগোসেন্ট্রিক। কিন্তু কি হয়, ওই সময়টার মধ্যে তাদের যে পূর্ণ বিকাশ হয় না মানসিকতার, তাদের যে থিঙ্কিংটা এখনো ইগোসেন্ট্রিক থেকে যায়। ইগোসেন্ট্রিক মানে কি? দেখবে 2 থেকে 2 বছরের বাচ্চারা তো ততটা বুঝে না। 2 থেকে 7 বছরের বাচ্চারা এই বয়সটার মধ্যে বেসিক্যালি কি হয়, যেমন একটা বাচ্চা চকলেট খাচ্ছে, আপনি হাত বাড়িয়ে বললেন যে আমাকে দাও, বাচ্চাটা কি করবে? হুট করে হাতটা পিছনে নিয়ে লুকিয়ে ফেলবে, না দেওয়ার মতো লুকিয়ে ফেলবে। বা এমন বয়সে বাচ্চাদেরকে বলো যে এই মাটা তোমার মা নয়, এটা আমার মা, বলে আপনি ওই বাচ্চাটার মাকে জড়িয়ে ধরুন, বাচ্চাটা কি করবে? আপনার হাতটাকে ছাড়ানোর চেষ্টা করবে বা কান্নাকাটি করবে। কেন করবে? কারণ তখন তারা এমন একটা ইগোসেন্ট্রিক অ্যাটিটিউড তাদের মধ্যে রাখে, ওই বয়সের বাচ্চারা, তারা ভাবে এটা আমার, এটা আমি কারোর সাথে শেয়ার করব না। তো এটা একটা বয়সের প্রভাব, ছোট বাচ্চারা এরকম হয়। তো আমরা বলি যে নিজেরটা খুব বোঝে, কিন্তু এমনটা না, এটা হচ্ছে তাদের প্রি অপারেশন স্টেজের একটা বৈশিষ্ট্য। দে হ্যাভ ডিফিকাল্টি, যেমন ওই বয়সে না বাচ্চারা শেয়ারিং জিনিসটা তখন তাদেরকে শেখানো হয়, ক্লাসে পড়ানো হয় যে শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করো নিজের জিনিস অন্যের সাথে। কারণ তারা তো ইগোসেন্ট্রিক হয় ওই বয়সে, তাই তারা শেয়ার জিনিসটা খুব ভালো শিখে না তখন। দে হ্যাভ ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট ভিউ পয়েন্টস, তখন তাদেরকে, আমি যেমন আজকে আপনাদেরকে বোঝাচ্ছি বিভিন্ন রকম ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে একটা জিনিসকে দেখাচ্ছি, তাদেরকে যদি আমি ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে বোঝানো শুরু করি তখন তারা কি করবে? বুঝবে না জিনিসটা, তাদের সামনে যেটা আছে এটাই বুঝবে। এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেলই বুঝবে। এই এ ফর যে এরোপ্লেনও হতে পারে বা আরও হাজারটা জিনিস একসাথে হতে পারে, ওই ডিফারেন্ট ভিউ পয়েন্টটা তাদের তখন থাকে না। An exhibit centration focusing on one aspect of a situation to the exclusion of others. তারা কি করে? যখন কোনো একটা কাজ করে না, আমরা যেমন কি করি, কোনো একটা পেন্টিং বানাচ্ছি, পেন্টিং বানাতে বানাতে আমি ভাবছি অন্য একটা কথা বা অন্য একটা কাজের কথা, যে এটা করে আমি ওই কাজটা করব, ওই কাজটা করে ওই কাজ করব। বা কোনো সময় কি হয়, আমরা টিভি দেখতে দেখতে ভাত খাই বা ভাত খেতে খেতে হাত দিয়ে অন্য একটা কাজ করি। কিন্তু ওই বয়সের বাচ্চারা, 2 থেকে 7 বছরের বাচ্চারা, তারা এমনটা পারে না, তারা যে কোনো একটা কাজে ফোকাস করে, ফোকাসিং অন ওয়ান অ্যাসপেক্ট অফ এ সিচুয়েশন। এক সিচুয়েশনে তাকে যদি তুমি আর্ট করতে বসাও, ও শুধু আর্টই করবে, বাকি জিনিসগুলো দেখবে না। টু দ্য এক্সক্লুশন অফ আদার্স, বাকি সব জিনিসকে তারা এক্সক্লুড করে দেবে নিজের থিঙ্কিং লেভেল থেকে। তো এটাও হচ্ছে একটা প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট কি? প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে জিন পিয়াজে কোন দেশের লোক ছিলেন, এটা একটু জানবেন।
জিন পিয়াজের থিওরিটার নাম কি? কগনিটিভ ডেভেলপমেন্ট। প্রশ্ন আসতে পারে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি কে দিয়েছেন? আপনারা বলবেন জিন পিয়াজে। এই থিওরির কয়টা স্টেজ ছিল? 4টা স্টেজ ছিল। এবার প্রশ্ন আসতে পারে যে প্রি অপারেশনাল স্টেজটা কবে থেকে কত বছর বয়সের মধ্যে? তো আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে 2 থেকে 7 বছরের মধ্যে প্রি অপারেশনাল স্টেজ। আর আরেকটা কি দেখবেন, বৈশিষ্ট্যগুলি একটু মাথায় রাখবেন, যে বাচ্চারা ইগোসেন্ট্রিক কোন এজে হয়, বাচ্চারা ল্যাঙ্গুয়েজ কোন এজে শিখে, বাচ্চারা সিম্বলিক্যালি জিনিসকে কানেক্ট করা কোন এজে শিখে, এরকম ছোট ছোট ইনফরমেশনগুলি একটু মাথায় রাখবেন। নেক্সট স্টেজ হচ্ছে থার্ড, সেটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ। এবার কনক্রিট অপারেশনাল স্টেজটা কি আর কত বছর থেকে? 7 বছর বয়স থেকে 11 বছর বয়স অবধি আমরা ধরে নিই যে বাচ্চারা কনক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে পুট করে আমরা তাদেরকে বিচার করব। এই বয়সের বৈশিষ্ট্যটা কি? চিলড্রেন স্টার্ট টু থিঙ্ক লজিক্যালি। এই 7 থেকে 11 বছরের বাচ্চারা, এর আগে অবধি তো তারা লজিক্যালি ভাবতে পারতো না। যেমন ক্লাস 1-এর একটা বাচ্চা যে 7 বছর বয়সে স্কুলে ভর্তি হয়, বা নার্সারি স্কুলের একটা বাচ্চাকে যদি আপনি বলেন যে তুমি তাড়াতাড়ি ভাত খাও নয়তো একটা ভূত আসবে, ও কিন্তু আপনার কথায় বিশ্বাস করবে, কারণ ও লজিক্যালি ভাবতে পারে না যে ভূত নেই, এই সেই এত কিছু জানে না ও। কিন্তু 7 থেকে 11 বছরের যে বাচ্চারা, ওদেরকে কিন্তু আপনি হুট করে কিছু একটা বলে বুঝাতে পারবেন না। একটা 11 বছরের বাচ্চাকে আপনি বলতে পারবেন না ভাত খাও নয়তো ভূত আসবে, ও বলবে কোথায় ভূত, কিসের ভূত? কারণ ও লজিক্যালি থিঙ্কিং করা স্টার্ট করে দেয়। অ্যাবাউট কনক্রিট ইভেন্টস। কনক্রিট ইভেন্টস মানে কি? যাকে ধরা ছোঁয়া যায় না। যেমন এই ভূতের আইডিয়াটাই আমি বললাম, ভূতটাকে তো চোখে দেখা যায় না। কেউ যদি বলে যে ভূত আসবে বা ভূত আসে এরকম কিছুতে, বাচ্চাটা লজিক্যালি চিন্তা করবে, বলবে না তো, আমি তো দেখিনি, এমনটা তো হয় না, কোনোদিন হয় না। তো এই বয়সটার একটা বৈশিষ্ট্য হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। সেকেন্ড হচ্ছে they gain a better understanding of the concept of conservation, that quantity remains the same despite changes in shape and appearance. ওই বয়সে তারা এই জিনিসটাও বুঝে নেয় যে সব সময় একটা কিছুর অ্যাপিয়ারেন্স চেঞ্জ হলে যে তার কোয়ান্টিটিটাও চেঞ্জ হবে এমন না, কোয়ান্টিটি সেমই থাকতে পারে। যেমন 1 গ্লাস জল আমি যদি একটা গ্লাসে রাখি তাহলেও 1 গ্লাস জল, এই জলটা যদি আমি বাটিতে ঢালি তাহলেও 1 গ্লাস জল, আর এই বাটির জলটা যদি আমি একটা বড় কিছু পাত্রের মধ্যে ঢালি তাহলেও জলের পরিমাণটা সেমই। কিন্তু আমি ওই বয়সের বাচ্চারা এটা বলবে না যে বড় পাত্রে রাখা এখানে অনেক বেশি জল, কারণ তারা জানে যে পাত্র চেঞ্জ হলে, শেপ অফ অ্যাপিয়ারেন্স চেঞ্জ হলেই যে জিনিসের কোয়ান্টিটিও চেঞ্জ হবে এমন কথা নেই, জিনিসের কোয়ান্টিটি সেম থাকতে পারে। They can also classify objects and understand the concept of reversibility. তারা ওই সময় কি করে? object and understand the concept of reversibility. তারা রিভার্স করা জিনিসটা বুঝে ফেলে। They can also classify objects. তারা বিভিন্ন রকমের অবজেক্টকে ক্লাসিফাই করতে পারে, যে এটাকে চেয়ার বলা হয়, এটাকে ম্যাথ বলা হয়, এটাকে লিটারেচার বলা হয়। এইভাবে তুমি যদি আলাদা করে বুঝিয়ে দাও তাদেরকে, তাহলে তারা আলাদা আলাদা অবজেক্টকে ক্লাসিফাই করতে পারে। আর কি হয়? আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ রিভার্সিবিলিটি। রিভার্স করে যদি তুমি তাদেরকে কিছু বলো যে 2 into 2 equal to 4, 2 into 3 equal to 6, এবার 3 into 2 আমি যদি রিভার্স করে দেই, 2 into 3 হলে যে 6, আবার 3 into 2 হলেও যে 6, এটা তারা তখন বুঝে ফেলে। এই বয়সটার মধ্যে এই থিঙ্কিং লেভেলটা তাদের চলে আসে, যে রিভার্স করার পরও জিনিসটা কিরকম ধরনের হয়। এই স্টেজটাকে বলা হয় কনক্রিট অপারেশনাল স্টেজ। কনক্রিট অপারেশনাল স্টেজ হয় 7 থেকে 11 বছর বয়স। এবার আরেকটা জিনিস কি দেখবেন আপনারা, যে চিলড্রেন স্টার্ট টু থিঙ্ক লজিক্যালি বলছে। যখন আমরা দেখি 7 থেকে 11 বছর বয়সের মধ্যে, তখন কি করে বাচ্চাদের ম্যাথ করানো শেখানো হয়, প্লাস মাইনাস, তারপর আরেকটু 8-9 বছর বয়সে ইনটু শেখানো হয়, তারপর ডিভাইড শেখানো হয়। 4-5 বছর বয়স ক্লাস 4-5 থেকে এই ম্যাথের কনসেপ্টটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। কেন? এর আগে কেন ম্যাথ থাকে না? কারণ তখন তারা লজিক্যালি জিনিসগুলি করতে পারে না। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ক্লাস 3 থেকে 4 থেকে প্রপারলি ইনটু ম্যাথ, ডিভাইড ম্যাথ এইগুলি ইনক্লুড করা থাকে, কারণ তারা তখন লজিক্যালি কনক্রিট ইভেন্টসগুলিকে মিলিয়ে মিলিয়ে বুঝতে শিখে নেয়। ফোর্থ যে স্টেজটা আছে,
ফোর্থ স্টেজটাকে বলা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এটা 11 ইয়ার্স অ্যান্ড আপ, মানে 11 বছর বয়সের পর থেকে জিন পিয়াজে বলেছেন যে বাচ্চারা ফর্মাল অপারেশনাল স্টেজে পৌঁছে যায়। আর এই যে স্টেজটা, এটার বৈশিষ্ট্য হচ্ছে adolescents develop the ability to think abstractly। এই বয়স থেকে তো বাচ্চারা পুরোপুরি একেবারে কিশোর অবস্থায় পৌঁছে যায়। তখন এর বৈশিষ্ট্যটা কি, তারা ডেভেলপ করে কিরকম অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কি, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেমন হাসি, খুশি, আনন্দ সব কিছু। একটা ছোট্ট বাচ্চাকে যদি আমি বলি যে তুমি যদি এই ম্যাথটা করো তাহলে তুমি মানসিক শান্তি পাবে, ও বুঝবে না কিন্তু কিছু, বাচ্চাটা কিছুই বুঝবে না যে মানসিক শান্তি কি, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্ক। মানসিক শান্তি জিনিসটা একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্ক, যেটাকে ধরা ছোঁয়া যায় না। ওকে সামনে তুমি যা দেখাবে তাই বুঝবে। কিন্তু একটা 11 বছরের বাচ্চা বা আরও বড় 12, 13, 14, 15 বছরের বাচ্চাকে যদি বলো এই কাজটা করে দেখো, এই গেমটা খেলে দেখো, তোমার খুব ভাল লাগবে, মানসিক শান্তি ফিল হবে, বাচ্চাটা কিন্তু বুঝবে। তো ফর্মাল অপারেশনাল স্টেজের একটা থিঙ্কিং হলো, সরি, একটা বৈশিষ্ট্য হলো থিঙ্ক অ্যাবস্ট্রাক্টলি। তারা স্টার্ট করে দেয়, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং স্টার্ট করে দেয়। রিজন লজিক্যালি, দেখবে 11 বছরের বয়সের পর থেকে ক্লাস 6 থেকে কি করা হয়, বীজগণিতের যে আইডিয়াগুলি a² + b², ওই রকম অ্যাবস্ট্রাক্ট ম্যাথগুলি ইনক্লুড করা থাকে ক্লাস 6 থেকে। এর আগে থাকে না। কেন? এর আগে বাচ্চাদের ধরে নেওয়া হয় যে তাদের ব্রেনটা এতটা ডেভেলপড হয়নি। আর 11 বছরের পর থেকে রিজনিং করা তারা শুরু করে, লজিক্যালি থিঙ্কিং করা শুরু করে, অ্যাবস্ট্রাক্ট যে ফর্মুলাসগুলি ওইগুলি লাগিয়ে তারা ম্যাথ করতে পারে। অ্যান্ড ইউজ ডিডাকটিভ রিজনিং, তারা ডিডাকটিভ রিজনিংও ওই বয়সে শিখে নেয়। দে ক্যান কন্টেম্পলেট হাইপোথেটিক্যাল সিচুয়েশন। দেখো, হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে হচ্ছে তাদেরকে যদি তুমি বলো যে ধরো তুমি এই পজিশনে আছো তাহলে তুমি কি করবে, তারা কি করে ওই পজিশনে নিজেকে নিয়ে ভাবতে পারে তারা যে হ্যাঁ আমি ওই পজিশনে আছি, এখন আমি কি করব। এই যে হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা বুঝার ক্ষমতা ওই বয়সটাতে হয়ে যায়। এই কারণে যে ট্রিকোনোমেট্রি বা জিওমেট্রির মতো সাবজেক্টগুলি, যেমন এরকম প্রশ্ন থাকে যে মনে করো ABC একটি ট্রায়াঙ্গেল, এরকম ম্যাথের কোয়েশ্চেন থাকে। এটা কোন সময় থাকে, 6, 7 তখন থেকে শুরু হয়। তো কি হয়, এরকম যে আইডিয়াগুলি হাইপোথেটিক্যাল, মনে করো ABC একটি ট্রায়াঙ্গেল, ছোট একটি বাচ্চা বলবে আমি কেন মনে করব, বা ও বুঝবেই না এর কি, ABC কি, এত কিছু ডিফিকাল্টি ওরা বুঝে না। তো 11 বছরের বয়সের পর থেকে আমরা ধরে নেই যে তারা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে নিজেকে নিয়ে ভাবতে পারবে, তখনই আমরা এরকম ক্রিটিক্যাল ম্যাথগুলি তাদের সিলেবাসে ইনক্লুড করাতে থাকি। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ফিউচার পসিবিলিটিস। আর তারা কি করে, এই 11 বছরের বয়সের পর থেকে আমরা দেখি যে বিভিন্ন টেকনোলজিক্যাল জিনিসে বাচ্চাদের ইন্টারেস্ট বেড়ে যায়। বাচ্চারা কি করে, অনেক সময় আমরা এমন নিউজে দেখি যে কোনো একটা 11 বছরের বাচ্চা বা 14 বছরের বাচ্চা কোনো একটা কিছু বানিয়েছে, মোটর বানিয়েছে, বা সায়েন্স প্রজেক্টে তারা খুব ইন্টারেস্টেড থাকে। কেন থাকে, তখন তারা ভেবে নেয় যে আমি যদি এটা 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 অ্যাড করে কোনো একটা কিছু বানাই তাহলে এটার রেজাল্টটা এরকম আসবে। ফিউচার পসিবিলিটিস ভাবা তারা শুরু করে, হাইপোথেটিক্যাল সিচুয়েশনে নিয়ে গিয়ে ভাবে তারা যে আমি যদি এই ব্যাটারিজগুলি একসাথে লাগাই তাহলে আমি একটা ফ্যান ক্রিয়েট করতে পারবো, বা এরকম থিঙ্কিং আর কি সবটাই। তো পিয়াজেস থিওরি এমফাসাইজেস দ্যাট, আবার এর আগে পিয়াজে বলছেন যে চিলড্রেন আর অ্যাক্টিভ লার্নার্স হু কনস্ট্রাক্ট নলেজ ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্সেস। উনি বলছেন যে চিলড্রেন্স আর অ্যাক্টিভ লার্নার্স, উনি বাচ্চাদেরকে কি বলছেন, তারা সবসময় অ্যাক্টিভ থাকে, তারা অ্যাক্টিভ লার্নার্স হু কনস্ট্রাক্ট নলেজ ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্সেস। আবার উনি বলছেন বাচ্চারা কি হয়, যতটুকু না পড়ায় শিখে এর থেকে বেশি এক্সপিরিয়েন্স থেকে শিখে। এই কারণে কি করা হয়, বাচ্চাদেরকে সায়েন্স ল্যাবে নিয়ে যাওয়া হয়, বা হিস্ট্রির টিচাররা কি করেন বাচ্চাদেরকে হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে নিয়ে যান, কারণ এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বাচ্চারা তখন বেশি শিখে। হিজ কনসেপ্টস অফ assimilation, integrating new experiences into existing schemas, and accommodation, modifying schemas in response to new experiences are fundamental to understanding how children adapt to their environment. তো বলছেন
এই সেম কথাই আমি যে আগে সায়েন্স প্রজেক্টের কথা বললাম, সেম জিনিসটাই এই লাইনগুলির মধ্যে বলা আছে যে হিজ কনসেপ্ট অফ অ্যাসিমিলেশন। বাচ্চারা ওই সময় অ্যাসিমিলেট করা, এটার সাথে এটা যোগ করলে এটার রেজাল্ট কি হবে, ওই জিনিসের আইডিয়াগুলি তখন তারা পেয়ে যায়। অ্যান্ড অ্যাকোমোডেশন, মডিফাইং স্কিমাস, মানে যেই সিচুয়েশনটা ওদের সামনে আছে এটাকে আরও কিভাবে ভালো করা যায় ইন রেসপন্স টু নিউ এক্সপিরিয়েন্সেস, আরও নতুন নতুন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কিভাবে আমি আমার প্রেজেন্ট নলেজটাকে ইউজ করতে পারি, এই বয়সের বাচ্চারা 11 বছরের পর থেকে আস্তে আস্তে শেখা শুরু করে দেয়। আর ফান্ডামেন্টাল টু আন্ডারস্ট্যান্ডিং হাউ চিলড্রেন অ্যাডাপ্ট টু দেয়ার এনভায়রনমেন্ট। আর এইভাবেই এই রাস্তাগুলির মাধ্যমে, এগুলি হচ্ছে ফান্ডামেন্টাল মানে বেস, এই বেসগুলির মাধ্যমে বাচ্চারা তাদের এনভায়রনমেন্টকে অ্যাডপ্ট করে। এবার এটার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে একটা গ্রামের ক্লাস 8-এর বাচ্চাকে নিন আর একটা শহরের কোনো একটা স্কুলের ক্লাস 8-এর বাচ্চাকে নিন, দুইজনের মধ্যে রাত্রদিন পার্থক্য আপনি দেখবেন। কেন দেখবেন? কারণ এনভায়রনমেন্ট দুইজনের দুই রকম। একজন শুধু ক্লাস করেছে আর শহরের যে বাচ্চাটা এটা সামার ক্যাম্পে গিয়েছে, বিভিন্ন রকম হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে গিয়েছে, বিভিন্ন এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পার্ট নিয়েছে, সায়েন্স ফেয়ারের মধ্যে পার্ট নিয়েছে। তো শহরের যে বাচ্চাটা ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি, আর এই কারণে এনভায়রনমেন্টের সাথে ওর আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি। অন দি আদার হ্যান্ড যে গ্রামের বাচ্চাটা সে অতটা অপরচুনিটি পায়নি বলে দুইজনের মধ্যে একটা রাত্রদিন ডিফারেন্স দেখা যায় কখনো কখনো। তো আমরা যে কি জানলাম যে জিন পিয়াজের কগনিটিভ থিওরির মধ্যে 4টা ডিভিশন আছে। 4টা ডিভিশন কি কি আমরা সেটাও দেখলাম। এবার নেক্সট আসছে কনক্লুশন। কনক্লুশনে কি বলছেন উনি? Piaget's theory of cognitive development has profoundly influenced education and psychology. তো আমরা দেখি যে এরকম কোয়েশ্চেন আসে না যে এটার পিয়াজের থিওরির এডুকেশনাল ফিল্ডের রিলেশন কি। এই যে মেইন এডুকেশনাল ফিল্ডে কি কি রিলেশন আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। যেমন পিয়াজের থিওরি অনুযায়ী বাচ্চাদেরকে কঠিন জটিল ম্যাথগুলি ক্লাস 6-এর পর থেকে দেওয়া হয়, ওদের বয়স অনুযায়ী ওদেরকে ম্যাথ দেওয়া হয়, ওদের বয়স অনুযায়ী ওদেরকে ওয়ার্ড জাম্বল ওয়ার্ড দেওয়া হয়, গ্রামারের যে বিভিন্ন কনক্রিট অ্যাসপেক্টগুলি এগুলি বয়সটা বুঝে বুঝে ওদের স্টেজ অনুযায়ী ওদের সিলেবাসে ইনক্লুড করা হয়। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে জিন পিয়াজের থিওরিটা কিরকমভাবে এডুকেশনাল ফিল্ডে কাজ করে অ্যান্ড সাইকোলজিক্যালি। তো যখন জিন পিয়াজের থিওরিটা আমরা বুঝবো তখন আমরা এটাও জানবো যে সাইকোলজিক্যালি আমাদেরও নলেজ হবে যে কি করে বাচ্চাদের মধ্যে এই জিনিসটা প্রভাব ফেলে। যেমন আমরা দেখলাম যে ছোট বাচ্চার সামনে হাত বাড়ালে বাচ্চাটা কি করে, চকলেটটা পিছনে লুকিয়ে ফেলে। তো আমি বুঝলাম যে এটা বাচ্চাটার সমস্যা না, এটা হচ্ছে ওই বয়সের একটা বৈশিষ্ট্য। হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ ডেভেলপমেন্টাল স্টেজেস ইন চিলড্রেন্স লার্নিং প্রসেস। তারপর আমি শহরের বাচ্চা আর গ্রামের বাচ্চার তুলনা করে এটাও দেখিয়ে দিলাম যে হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ ডেভেলপমেন্টাল স্টেজেস ইন চিলড্রেন্স লার্নিং প্রসেস। যদি আমি চাই যে আমার বাচ্চাটা খুব ভালোভাবে শিখবে তাহলে কিরকম ভাবে তাদের যে ডেভেলপমেন্টাল স্টেজের মধ্যে তাদের ওই অনুযায়ী ওই স্টেজ অনুযায়ী তাদেরকে কি করতে হবে, আমার ইনগ্রিডিয়েন্টস বা পরিবেশ বা এনভায়রনমেন্ট তাদেরকে আমার প্রোভাইড করতে হবে। ওই বয়সের বাচ্চার নিড অনুযায়ী ওকে যদি এমন পরিবেশ আমি দেই তাহলেই ওই স্টেজ অনুযায়ী ওদের ডেভেলপমেন্টটা হবে। ইট আন্ডারস্কোর্স দ্য অ্যাক্টিভ রোল অফ চিলড্রেন ইন দেয়ার ওন ডেভেলপমেন্ট, এনকারেজিং এডুকেটার্স and parents to provide environments that support exploration and discovery. তো আজকে যে আমরা থিওরিটা পড়লাম এই থিওরির একটা ভালো সাইড এটাও যে এই থিওরিটা কি করে, অ্যাক্টিভ রোল অফ চিলড্রেন ইন দেয়ার ওন ডেভেলপমেন্ট, এই থিওরিটা বাচ্চাদের লাইফে একটা প্রভাব ফেলে তাদের নিজের ডেভেলপমেন্টের জন্য। এছাড়া এনকারেজিং এডুকেটার্স মানে আমরা যারা আজকে ক্লাসটাতে যোগ দিয়েছি বা যেই ক্লাসটা দেখছি নিশ্চয়ই আমার টিচার হওয়ার প্ল্যান আছে বলে আমি ক্লাসটা দেখছি। তো এরকম জিন পিয়াজের থিওরিটা এরকম টিচারদেরকেও হেল্প করে যে উনি ফিউচারে উনার বাচ্চাদের এজ বুঝে কিভাবে ওদের সাথে বিহেভ করবেন বা কীরকম এনভায়রনমেন্ট ওদেরকে দেবেন। অ্যান্ড প্যারেন্টসের উপরও এই থিওরিটা কাজ করে, কারণ প্যারেন্টসদেরকে এই থিওরিটা বোঝায় যে কোন বয়সের বাচ্চাদের বৈশিষ্ট্য কী আর এই বয়সের বাচ্চার নিড কী। ওই নিড অনুযায়ী আমরা যদি এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারি তাহলে আমার বাচ্চার ডেভেলপমেন্টাল স্টেজটা খুব ভালো গ্রো করবে। টু প্রোভাইড এনভায়রনমেন্টস দ্যাট সাপোর্ট এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকভারি।
এমন একটা এনভায়রনমেন্ট, আমরা যদি এই থিওরিটা পড়ি তাহলে অ্যাজ এ টিচার অ্যান্ড অ্যাজ এ প্যারেন্ট আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারবো, যেটা ওদের এক্সপ্লোর করতে এবং ডিসকভারি করতে নতুন নতুন জিনিসে অনেক বেশি হেল্প করবে। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আশা করি জিন পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কারোর কোনো বোঝার অসুবিধা হয় কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আবার নেক্সট ক্লাসে দেখা হবে আরেকটা থিওরি নিয়ে। ধন্যবাদ সবাইকে।